পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এক্সকিউজ মি স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন। স্যার, আপনার কি কোনো গেস্ট আছে? না, আমার কোনো গেস্ট নেই। আসলে স্যার, অনুমতি ছাড়া তো আমাদের উপরে যাওয়া নিষেধ। আচ্ছা, আপনি কি এখানের দায়িত্বে নতুন? জি স্যার, গতকালই মাত্র জয়েন করেছি। স্যার, আপনার কি রুম লাগবে? বলুন আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি। হেল্প করবেন তাই তো? আচ্ছা, 501 নম্বর রুমের কিটা দেন, আমার রুম বুক করা আছে। ঠিক আছে স্যার। কোনো প্রয়োজন হলে অবশ্যই কল করবেন। প্রয়োজন হলে কল করুন তাই তো? জি স্যার, রুমে ইন্টারকম রাখা আছে, কোনো প্রয়োজন হলে কল করবেন। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মিস্টারিয়া, নতুন চাকরি কেমন লাগছে? এই তো স্যার, ভালো। নিউ জব একটু সিরিয়াসলি করবেন। জি স্যার। ভাইয়া, তোর সমস্যা কি বলতো? সপ্তাহে 4-5 দিন তুই হোটেলে গিয়েই পড়ে থাকিস। আমার ভাল লাগে, আমি থাকি, কোনো সমস্যা? বাবার এত বড় বাড়ি আর তুই কিনা হোটেলে গিয়ে ঘুমাস। দেখ, হোটেলে থাকার মজাই আলাদা, তুই বুঝবি না। মজা না ছাই, আমার তো বিছানা ছাড়া ঘুমই আসে না। তোর বিছানা ছাড়া ঘুম আসে না, তুই বিছানায় থাক না, তোর এই হোটেলে যেতে বলছে কেউ? আরে দেখ, ওই দরজার এখানে কে আসে, যা দরজাটা খুলে দেখ। আরে তুই হঠাৎ না বলে চলে আসলি, আয় ভেতরে আয়। কি রে, নতুন চাকরি কেমন লাগলো? একদম জঘন্য। কেন, কোনো সমস্যা? আমি তো তোর রেফারেন্সে জবটা নিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখছি জবটা না আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। সমস্যা হলে আমাকে বল, আমাদের নিজেদের হোটেল, কেউ কিছু বললে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো আমি। না না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি গতকাল রাত্রে জবটা ছেড়ে দিয়েছি। কি বলিস? আমাকে না বলেই তুই ছেড়ে দিলি? না ছেড়ে কি করব? কোন এক বাদর ছেলে হোটেলে রুম ভাড়া নিয়েছিল। সে আসতে না আসতে আমাকে একটার পর একটা কাজের হুকুম দিচ্ছিল। আরে বাবা, আমার তো রিসেপশনের কাজ, রুম সার্ভিস দেওয়া কি আমার কাজ, তুই বল? বাদর? হোটেলে বাদর আসবে কিভাবে? দেখতে মানুষের মতো, কিন্তু তার কাজকর্ম সব বাদরের মতো। হনুমান কোথাকার। এই, মুখ সামলে কথা বলো, কাকে বাজার বলছো তুমি? নিজের চেহারা আয়নায় দেখেছো? আপনি আপনি এখানে কেন? আপনি তো সব নষ্টের মূল। আপনাকে তো আমি এই চুপ, বাদর বলছো না তুমি আমাকে? এখনই সরি বলো, সরি বলো। সরি? আপনাকে? কোনোদিনই নয়। কি রে, তোরা কি শুরু করলি? ও গতকাল কি করছে জানিস? আমার একটা শার্টে কেটে কুচি কুচি করে ফেলেছে। ওটার দাম 4,500 টাকা। জরিমানা দাও বলছি, এখনই জরিমানা দিবা। জরিমানা নেবেন? ঠিক আছে, আপনি একটু হা করুন, আমি টাকাটা আপনার মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর টুক করে গিলে ফেলবেন। এইভাবে বলিস না, ও আমার ভাইয়া হয়। ভাই? এই বাদরটা তোর ভাইয়া? তুই জানিস না আমার বড় ভাই আছে, এটাই তো আমার ভাইয়া। তোকে যে বাদরের কথা বলেছিলাম, এটাই সেই বাদর। তোকে আর বলে কি লাভ? আসি আমি। ও আমার অনেক ভালো বান্ধবী, ওকে আমি হোটেলের জবটা ম্যানেজ করে দিছিলাম, আর তুই ওর সাথে কি করেছিস? আরে আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট একটু হুকুম করছিলাম। মেয়েটা খুব সুন্দর তো, এত সুন্দর মেয়ে এখানে চাকরি করে, দারুণ তো। হ্যালো। রুম নাম্বার 501 থেকে বলছিলাম। জি স্যার, বলুন স্যার, কি লাগবে? আমার তো তোমাকে লাগবে। সরি স্যার, বুঝতে পারিনি। না, আসলে টেলিফোনে অনেক কিছু বোঝা যায় না, তুমি উপরে আসো, তোমাকে বোঝাচ্ছি। ওকে স্যার। হাউসকিপিং, 501 নম্বর রুমে কি লাগবে একটু দেখুন তো। স্যার আপনি? হ্যাঁ আমি তো ভেবেছিলাম অন্য কোনো গেস্ট। না, আমি এসেছি। আমাদের রিসেপশনে মেয়েটা কি নতুন এসেছে? জি স্যার। স্যার উনি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? না, তেমন কিছু করেনি, বাট যা করেছে তার জন্য পানিশমেন্ট আমি নিজেই দিই। তুমি একটা কাজ করো, নিচে চলে যাও আর ওকে একটা কফি নিয়ে উপরে আসতে বলো। জি স্যার। ম্যাম, 501 নাম্বার রুমে স্যার আপনাকে যেতে বলছে। ও হ্যাঁ, যাওয়ার টাইমে কিন্তু স্যারের জন্য 1 কাপ কফি নিয়ে যাবেন। মানে এসব কি আমার কাজ নাকি? গিয়ে দেখুন।
আজব ব্যাপার, আপনি কি কাপটাও ঠিক মতো দিতে পারেন না? সরি স্যার, আমি তো আপনার হাতেই দিচ্ছিলাম, আপনি তো ধরলেন না। তার মানে কি এখন কি শব্দ আমার? না না স্যার, আমি তো সেটা বলিনি। স্যার কোনো প্রবলেম না, আমি এখনই আপনার জন্য আরেক কাপ কফি নিয়ে আসছি। আপনি যে কর্মকাণ্ড করতেছেন না, আমার কফি খাওয়ার একদম স্বাদ মিটে গেছে। ঠিক আছে, তাহলে আর কি করার, আমি ফ্লোরটা ক্লিন করার জন্য লোক পাঠিয়ে দিচ্ছি। কেন লোক লাগবে কেন? আপনি আছেন না, আপনি ক্লিন করবেন। ক্লিন করেন। আমি? হ্যাঁ আপনি, তাড়াতাড়ি ক্লিন করেন। জি স্যার। আর ক্লিন শেষ হয়ে গেলে আমার জন্য টাওয়াল, সাবান আর শ্যাম্পু নিয়ে আসবেন। এক্সকিউজ মি। স্যার ফ্লোর ক্লিন হয়ে গিয়েছে। আচ্ছা, বাথরুমে তো কোনো বাকেট বা মাগ কিছুই নেই, আমি শাওয়ার নেবো কীভাবে? স্যার বাথরুমে তো শাওয়ার ফাউন্টেন রয়েছে, আপনি তো এর মাধ্যমে শাওয়ার নিতে পারবেন। ও আচ্ছা, ওকে। কি অবস্থা? কোনো সমস্যা? স্যার 501 নম্বর রুমে যে গেস্টটা রয়েছে উনি আমাকে বলছে ওনার বিছানা ক্লিন করে দিতে, এটা কি আমার কাজ? করে ফেলুন না, ম্যানেজ করে। মানে সবাই তো একটু ব্যস্ত আছে, বুঝতে পারছেন না কেন? আপনার আইডি কার্ড কোথায়? এনজি খাতাতে আপনার কোনো নামই দেখলাম না, তাড়াতাড়ি আপনার আইডি কার্ড বের করুন। আমার আইডি কার্ড নেই। নেই মানে? স্যার আমার এখানে কোনো জব করবো না, একটা গেস্ট আমাকে একটার পর একটা কাজ করিয়ে যাচ্ছে, আমার তো এসবের কাজ নয় স্যার। শুনুন, আপনি চাকরি করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, যদি চান তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিতে পারেন। ঠিক আছে। আমার তো চাকরি এমনিতেই থাকবো না, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমিও দেখবো গোসল করা শেষে তুই কি পড়িস। আরে আরে, কি করছেন আপনি এসব? দেখতে পাচ্ছিস না কি করছি? তোর শার্ট ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করছি। আমার নতুন শার্টটা আমি কিন্তু আপনার নামে অভিযোগ করবো, আপনার তো চাকরি থাকবে না। না থাকুক চাকরি, এমন চাকরি করা থেকে না করা অনেক ভালো। করলাম না চাকরি। পাগল নাকি? হ্যালো সাহেব সাহেব। জি স্যার। এই নতুন মেয়েটা কোথায়? স্যার সে নাকি জব করবে না স্যার, এইমাত্র সে চলে গেছে। ঠিক আছে। ও যে তোর বান্ধবী আমি কি জানতাম নাকি? তুই তো কখনো বাসায় আনিস নাই। ও কখনো বাসায় আসতে চায়নি, তাই আনা হয়নি, কিন্তু তোর জন্য আজকে ও রেগে চলে গেল। আচ্ছা, তোর বান্ধবী তো, আমি ব্যাপারটা দেখতেছি। শোনো, আমি জানতাম না তুমি যে আমার বোনের বান্ধবী। তোমার সাথে সেরকম করাটা আমার একদমই ঠিক হয়নি। আমি এক্সট্রিমলি সরি। ও আচ্ছা, আজকে যদি আপনার বোনের বান্ধবী না হয়ে আমি অন্য কেউ হতাম তাহলে এমন করা উচিত ছিল, তাই তো? না না, বাস সেরকম কিছু না। দেখো, আমি কিন্তু তোমাকে সরি বলেছি। তো সরি বললে কি সব কিছু ঠিকঠাক হয়ে যায়? সব কিছু কি এতই সস্তা? আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে বলো। আপাতত তোমার চোখের সামনে থেকে দূরে চলে যান। কি হলো, যাবেন না? ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও, এটা তো তুমি রাগের কথা বলছো। তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বলো। আপনাকে দেখলেই তো আমার রাগ ওঠে। শোনো, রাগ চেপে না রেখে প্রকাশ করা কিন্তু খুব ভালো। আর আমি শুনেছি যে মেয়েরা খুব রাগী হয় তাদের মনটা নাকি অনেক সুন্দর হয়। দেখুন
আমি আপনার উপর কোনো রাগ করিনি, তোমার রাগ ভাঙাতে হবে না। আপনি প্লিজ আমার পিছন পিছন আর আসবেন না। শোনো না, তোমার সাথে একটা সত্যি কথা বলার ছিল। কি কথা? ওই দিন তোমাকে যখন রিসেপশনে দেখেছি তখন থেকে আমার খুব ভালো লেগেছে, আর তাই আমার পরিচয়টা গোপন রেখে তোমার সাথে একটু দুষ্টমি করেছি। কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে তুমি জবটা ছেড়ে দেবে। বলা শেষ, এখন আপনি আসতে পারেন। ওয়েট, চাকরিটা তোমার করতে হবে। সেটা তো সম্ভব নয়। যেখানে আমার আত্মসম্মান বোধে একবার আঘাত লেগেছে সেখানে আমি কখনোই চাকরি করব না। না না, এই কথা বললে তো হবে না। আর এগ্রিমেন্টে স্পষ্ট লেখা ছিল যে চাকরিতে জয়েন করার পরে মিনিমাম 6 মাস তোমার চাকরিটা করতে হবে, আদারওয়াইজ তুমি জবটা ছাড়তে পারবে না। আর তুমি তো সাইনও করেছো। কোথায়? আমি তো কোনো সাইন করিনি। আমি তো নীলা রেফারেন্সে জবটা পেয়েছিলাম, তো আমাকে এগুলোর কোনো প্রয়োজন হয় না। Oh, shit. তাহলে তো সমস্যা হয়ে গেল। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি আমার পিছন পিছন আসবেন না। আমাকে দেখে যতটা নরম মনে হচ্ছে না, আমি ততটা নরম নই। রিকশা! এত সহজে আমি তোমার পিছন ছাড়ছি না। আচ্ছা আমি বলি কি, তুই জবটা কন্টিনিউ কর। না রে, আমি আর তোদের হোটেলে জব করব না। আচ্ছা তুই যেহেতু আমাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছিস না, তাহলে আমি অন্য একটা কোম্পানিতে তোকে জব খুঁজে দিচ্ছি। না রে, তোকে আর কষ্ট করে জব খুঁজতে হবে না। আমি ভাবছি কি, আমাদের কোচিং সেন্টারের পাশে যে স্কুলটা রয়েছে বাচ্চাদের, আমি বরং ওইখানে বাচ্চাদের ক্লাস করাবো। এর মধ্যে যদি কয়েকটা বাচ্চা স্টুডেন্ট পেয়ে যায় তাহলে ওদেরকে টিউশন করাবো। আর যদি কোনো ভালো জবের সন্ধান পাই তাহলে ওইখানে জয়েন করে ফেলবো। আচ্ছা দেখ, যা ভালো মনে করিস। আচ্ছা কালকে কোচিং আসছিস তো? যেতেও পারি, নাও যেতে পারি। বাবার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে রে। তোর সব কিছু ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? তা তো হচ্ছেই, কি আর করার বল, পরিস্থিতির শিকার। আচ্ছা আমি তাহলে রাখছি, বাবা রাখছে। কিরে, কার সাথে কথা বলছিস? তোর নিমার সাথে কথা বলছিলাম। এই বস, তোর বান্ধবী নাম্বারটা দে না। তুই ওর নাম্বার নিয়ে কি করবি? তোর বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে, ওর সাথে প্রেম করব। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার সব ঠিক আছে। দে নাম্বারটা দে। আমি দিতে পারবো না, তুই নিজে গিয়ে পটিয়ে প্রেম কর। নাম্বারটা দে না। সেটাও দিতে পারবো না। আজব ব্যাপার, নাম্বার দিলে তো সমস্যা কি? না, তুই আমার বান্ধবীর সাথে প্রেম করতে পারবি না। ঠিক আছে, তোর কিচ্ছু দিতে হবে না, আমি নাম্বারটা নিজে ম্যানেজ করে নেব। তুই আমার বান্ধবী থেকে দূরে থাকবি। তোর বান্ধবীতে কি হয়েছে? আমি পছন্দ করছি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই গাড়িটা বের করো তো, আমি কোচিংয়ে যাব। আপু 2 মিনিট লাগবে, আমি বের করছি। আচ্ছা এই চল। চল মানে? গাড়ি তো বের করতেছে, আমি কোচিংয়ে যাব তো। গাড়ি লাগবে না, চল আমি নামিয়ে দিচ্ছি। জীবনে তো কোনোদিন আমাকে কোচিংয়ে নিয়ে যাসনি, আজ হঠাৎ সূর্য কোন দিকে উঠলো? এতদিন তো জানতাম না তোর এত সুন্দর একটা বান্ধবী আছে, আর যদি জানতাম তাহলে রেগুলার তোকে কোচিংয়ে নিয়ে যেতাম। এই কথা কম, ওঠ। আর আমি তোর কোচিংয়ের ওদিকে যাচ্ছিলাম, ভাবলাম তোকেও নামিয়ে দিয়ে এসি। আর ঠিক মতো পড়ালেখা করছিস কিনা সেটা আমার দেখতে হবে না? আমি তো তোর বড় ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। চল চল চল, সময় নষ্ট করিস না, চল তাড়াতাড়ি চল। ঠিক আছে। আচ্ছা তোমার বেরোতে হবে না, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে। ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এক্সকিউজ মি। কি ব্যাপার নীলা, আজকে হঠাৎ তোর ভাইয়াকে নিয়ে আসলি, ঘটনা কি? আমি তো তোমার জন্য এসেছি, ওর জন্য কি শুধু শুধু এখানে আসবো নাকি? ও বুঝলাম। এই তো নিমা, চল তো আমরা যাই। এই তুই নাম ধরে ডাকছিস কেন? ওকে ভাবি বলে ডাকবি, আজকে থেকে ও তোর ভাবি। কে কার ভাবি? ও আচ্ছা, সরি সরি, তোমাকে তো প্রপোজ করেনি, রাইট? ওয়েট আ মিনিট। আই লাভ ইউ। তুই তো নির্লজ্জ কেন রে? তুই তো ছোট বোনের সামনে তার বান্ধবীকে প্রপোজ করিস। তাতে কি হয়েছে? ভালোবাসা কি অন্যায় নাকি? আমি তো প্রপোজই করছি, আর এইসব তো তোর জন্যই করছি। তুই তো বাসায় একা একা থাকিস, তোর বোর হয়, তুই বোর ফিল করিস, তাই ভাবলাম তোর বান্ধবীকে তোর ভাই বানিয়ে নিয়ে যাবো, তাহলে আর তুই বোর ফিল করবি না। দেখছিস কি উল্টাপাল্টা কথা বলছে? উল্টাপাল্টা না ম্যাডাম, যা সত্যি তাই বলছি। নীলা, তোর ভাইকে থামতে বল। এই তুই যা তো, তোর জন্য কিন্তু আমরা দুজনে বিরক্ত হচ্ছি। তাহলে তোর বান্ধবীকে বল রিপ্লাইটা দিয়ে দিতে, চলে যাচ্ছি। কিসের রিপ্লাই? কিসের রিপ্লাই দেব? আই লাভ ইউ রিপ্লাই। আপনার কাছে কি ভালোবাসাটাও ফাইজলামা মনে হয়?
যে আপনি যখন যা ইচ্ছে করবেন তাই করবেন? না না, মোটেও না। আমার কাছে রঙিন মনে হয়। জীবনটা কত সুন্দর, স্নিগ্ধ, উপমা, মায়াবী। এই তুই এখান থেকে যা তো, তোর জন্য কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। এই, চল তো। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। আমি সামনে একটু ঘোরাঘুরি করে চলে যাবো। নেটা রাখ, দিয়ে দিস। কিরে, কি করছিস? কিছু না। এই নে, তোর জন্য গিফট আনছি। কি এগুলা? খুলে দেখ। জুতা, জামা, পন্স। স্পটলেস গ্লোয়ের এক্সপার্ট। এটা তুই রেগুলার ইউজ করবি, আরো সুন্দর হয়ে যাবি। থ্যাংক ইউ, বাট সব আমার পছন্দের জিনিস। কাহিনী কি? শুধু থ্যাংক ইউ বললে হবে না, তনিমার সাথে আমার রিলেশনটা করে দিতে হবে। তাহলে তোকে রেগুলার এরকম সুন্দর সুন্দর গিফট দিব। ও বুঝলাম। নীলাপা প্লিজ, তোর ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা করে দে না। প্রমিস কর, প্রেম হয়ে গেলে গিফট দেওয়া বন্ধ করবি না। যা, প্রমিস করলাম, তোকে রেগুলার গিফট দিব। মনে কর তোর অর্ধেক প্রেম হয়ে গেছে। আচ্ছা শোন, কালকে আমরা পার্কে যাব। বাহ, গ্রেট আইডিয়া। হ্যাঁ আচ্ছা শোন না, দেখ ভাইয়া কিন্তু খারাপ না। ভাইয়া আমার ভাই বলে বলছি না, ভাইয়া আসলে একটা ভালো ছেলে। তোর ভাই যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি। এটা আমাকে নতুন করে বোঝাতে হবে না। সত্যি ভালো রে। তুই মন থেকে রাগটা কমিয়ে একটু কথা বল, তাহলে ঠিকই বুঝতে পারবি। আমি তো শুধু শুধু রাগ করিনি, তোর ভাই আর আগের কাজ করেছে বলে তো রাগ করেছি। সব ভুলে জানা রে, ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে। মুখ দিয়ে বললেই তার পছন্দ করা হয় না। তোর ভাইয়া ভেবেছে এভাবে প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে, কিন্তু তোর ভাই এমন প্রপোজ আমার একদমই ভালো লাগে না। ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে। আচ্ছা শোন, আজকে না ভাইয়ার জন্মদিন, আমি আর ভাইয়া রেস্টুরেন্টে কেক কাটতে যাবো। তুইও চল না প্লিজ প্লিজ প্লিজ। আমি? হ্যাঁ তুই প্লিজ, মানা করিস না প্লিজ। ঠিক আছে যাব, কিন্তু তোর ভাইকে বলে দিবি ও যেন নেক্সট টাইম আমার সাথে এমন না করে। তুই তো খুব ভালো করেই জানিস যে আমার মতো স্ট্রাগল করা মেয়ের জন্য প্রেম ভালোবাসা একদমই সাজে না। আচ্ছা তাহলে তুই এখানে দাঁড়া, আমি ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলে আসি। আমি আর তনিমা একটা গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি, তুই একটা কেক কিনে বাইক নিয়ে চলে আয়। কেক? আমি আজকে তনিমাকে বলেছি তোর জন্মদিন, একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে চাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি কেক নিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে আমি যাই, তুই থাক। আমার বার্থডেতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা ঠিক আছে, কিন্তু আমরা তিনজনই কেন? আর কেউ আসবে না? তো না মানে হয়েছে কি, ওই গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করে ফেলেছিলাম, তাই এখন আর কেউ নেই। আর স্পেশালি তোমার জন্য এখানে আসা। মানে বুঝলাম না। আচ্ছা এত কথা না বলে কেকটা কাটি, কেকটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ সব। কিরে বন্ধু, কার জন্মদিন? হ্যাঁ আর কি রে বন্ধু, তুই একাই আসছিস? আর কেউ আসে নাই তোর সাথে? আমি একাই এসেছি। তোর না 1 মাস আগে বার্থডে গেল, আমরা না সবাই মিলে কেক কাটলাম। কি বলছিস তুই? আরে 1 বছর আগের বার্থডে, তোর কাছে 1 মাস মনে হচ্ছে না? পাগল ছেলে। আরে 1 বছর কিভাবে হলো? আমাকে কি তুই পাগল মনে করিস? এখনো তো শীতই কাটলো না। আই বন্ধু, তুই যা, হ্যাঁ তোর সাথে পরে কথা হবে। আচ্ছা সেটা না হয়ে গেলাম, কিন্তু এভাবে ফেক জন্মদিন পালন করার মানে কি? বন্ধু প্লিজ তুই চাস না, সব কিছু পরে বুঝাবো। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে। আচ্ছা আপনার সমস্যা নেই, কেকটা কাটি আমরা। হ্যাঁ তোরা দুই ভাই বোন মিলে আমার সাথে এমন মিথ্যে কথা বলতে পারলি? আরে আমার বন্ধু, ওর তো মাথায় প্রবলেম আছে, কি বলতে কি বলে ফেলছে। তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। আপনি চুপ করুন। আপনি কি সবাইকে আপনার মতো বোকা ভাবছেন? নীলা, তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। দেখ তুই ভুল বুঝিস না। নীলা প্লিজ শুনুন, আপনাকে বলছি আজকের পর থেকে আপনার কাছ থেকে দূরে দূরে থাকবেন। আপনি যেটা চাচ্ছেন না সেটা কখনোই সম্ভব না। তুই ফার্দার কখনো আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবি না।
ভাইয়া মন খারাপ করিস না, যা হয়েছে ভুলে জানা। সব দোষ তো তোর। ভালোবাসার শুরুটা একদমই মিথ্যে দিয়ে করা উচিত হয়নি। কেন যে জন্মদিনের মিথ্যে নাটকটা করতে গেলি? আমি তো তোর ভালোর জন্যই করছি। হ্যাঁ, এখন খুব ভালো হয়েছে না? মানে যতটুকু পজিটিভ ছিল সেটা এখন নষ্ট হয়ে গেল। পজিটিভ পজিটিভ তো আমার জন্যই হয়েছে। তোকে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না, সবগুলোর মধ্যে একটা ঝামেলা পাকাস তুই। ঠিক আছে, আমাকে তাহলে আর বলতে আসবা না। হ্যাঁ, এখন থেকে না আমার কাছে আমি নিজেই করব, তোমাকে আর বলবো না। কোনো কাজে আসে না কিছু না। কি কে কার কাজে আসবে না? হ্যাঁ, সারা দিনে দুইজনে ঝগড়া আর থামে না, তাই তো? বাবা, তোমার ছেলে আমাকে সব সময় দোষ দেয়, বিরক্ত লাগে। নিজে দোষ করবার আমি ধরে দিলে তোমার বিরক্ত লাগে, তাই না? আহা বাবা, কি হয়েছে সেটা বলবি তো। বাবা, এখন তোমাকে বলতে পারবো না, সময় হোক আমি তোমাকে সবকিছু বলবো। এখন বল, আমি বলি। এই চুপ, কিছু বলবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোদের আর বলতে হবে না। তোদের যখন সময় হবে তখনই বলিস। ঠিক আছে বাবা। বা শোন, আমার ফিরতে একটু লেট হবে, তোরা ডিনার করে নিস। আর শফিক, গাড়িটা বের করো। ঠিক আছে? হ্যাঁ, এই বেশি বেড়ে গেছিস? হ্যাঁ, বাবার সামনে তো কথা বলতেছে, বড় হয়ে গেছিস বেশি। ও, এখন কই গেল তোমার সাহস? তোর তো থাপড়া, একদম চুপ থাকবি সব সময়। দেখুন, আপনার সাথে আমার কোনো কথা নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। দেখো, তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না। আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি, তাই না? তাহলে এখন কেন এসেছেন? তোমার সাথে একটু কথা বলার জন্য। আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, স্পেশাল কোনো কথা নেই, তাহলে আমরা সাধারণ কথা বলি। আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার মতো লাক্সারিয়াস লাইফ আমার না। আমি পরিবারের একমাত্র মেয়ে, আমাকে স্ট্রাগল করে চলতে হয়। আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে, যেটা আপনার যখন যা ইচ্ছে তখন তাই করতে পারছেন, যেটা আমাদের দ্বারা সম্ভব না। সুতরাং আপনার সাথে তুলনা দিয়ে আমাদের কোনো লাভ নেই। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে না কোনো না কোনো প্রবলেম থাকে, আর সেই প্রবলেমগুলো সলভ করে জীবন যদি এগিয়ে যেতে হয়। বাস্তবতা যখন আপনার ঘরে করা নাড়বে না, তখন এসব মোটিভেশনাল কথা আপনার মুখেই আসবে না। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যালো নীলা, কই তুই? আমি তো বাসায়। আচ্ছা, তনিমার বাসা কোথায়, একটু অ্যাড্রেসটা দিতে পারবি? আচ্ছা নে, 4 নম্বর সেক্টর, 6 নম্বর রোড, 38 নম্বর বাসা। ওকে ঠিক আছে, রাখলাম। তাহলে তুমিই নীলার বড় ভাই, তাই তো? জি আঙ্কেল, আমি। কিন্তু বাবা, তনিমা তো বাসায় নেই, কোথায় যেন একটা চাকরির ইন্টারভিউ আছে, সেখানেই গেছে। কিন্তু আঙ্কেল, ওর তো এখন পড়ালেখা করার সময়, আর পড়ালেখা বাদ দিয়েও চাকরি খুঁজছে। বাধ্য হয়ে চাকরি খুঁজতে হচ্ছে বাবা, তা না হলে যে বাপ মেয়েকে না খেয়ে থাকতে হবে। একমাত্র ছোট মেয়েটা আমার, এই বয়সে ওর লেখাপড়ার করার কথা, ওর লেখাপড়ার খরচ, সংসারের দায়িত্বটা আমার কাঁধে নেওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যদোষে আমার এই ছোট মেয়েটা ইনকাম করছে আর আমি বসে বসে খাচ্ছি। আমার যে কি কষ্ট হয় বাবা, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ও আচ্ছা, ও এই কারণেই চাকরি করছে? হ্যাঁ বাবা, দেখছো, তনিমাটা বাসায় থাকলে তোমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে পারতো। তুমি কিছু মনে করো না বাবা। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি অন্য আরেকদিন এসে খেয়ে যাবো। আচ্ছা, তুমি কেন এসেছিলে সেটাই তো জানা হলো না। আমি আমার ছোট বোনের জন্য ওর নোটসের দরকার ছিল, এই কারণে। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি বাবা। তোমার ছোট বোনটাও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, খুব ভালো মেয়ে তোমার ছোট বোন, খুব ভালো মেয়ে। আচ্ছা আঙ্কেল, আমি বরং আজকে উঠি। চলে যাবে? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। অনেকবার তো কল দিয়ে গেলাম, কিন্তু পাচ্ছি না তো। ভাইয়া, ও তো আজকে বাচ্চাদের পড়াইতেও আসে নাই, আর আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছি, কল তো রিসিভ করে না। আচ্ছা, তুই আমাকে আগে বলিসনি কেন যে ওর বাসায় এত সমস্যা? ওইভাবে কখনো প্রসঙ্গ ওঠে নাই, তাই বলা হয় নাই।
আমি গতকালকে ওদের বাসায় গিয়েছিলাম, আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আচ্ছা তাহলে চল আজকে যাই আমরা। তো একটা কাজ কর, ওকে আরেকবার কল দিয়ে দেখ। হ্যাঁ নীলা বল। কই তুই? তোকে কতক্ষণ ধরে কল দিচ্ছি, কল রিসিভ করিস না কেন? আমি তো বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি। কেন, কি হয়েছে বল? কি বলিস, আঙ্কেল কি অসুস্থ নাকি? হ্যাঁ, বাবার বুকের ব্যথাটা বেড়েছে, তাই তো ডাক্তারের কাছে নিয়ে এসেছি। দেখি এখন ডাক্তার কি বলে। আঙ্কেলের কি হয় না হয় আমাকে একটু জানাইস। ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল তো অনেক অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে গেছে। কি বলছিস, কোথায় আছে? জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করবো। হ্যাঁ একটু জিজ্ঞেস কর। হ্যাঁ তনিমা, তোরা কোন হসপিটাল রে? আগারগাঁও হসপিটালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আগারগাঁও হসপিটালে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসা যা, আমি হসপিটালে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আপনাকে আগেই বলছিলাম ওনার একটা রিং করাইতে হবে। আপনার বাবার অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব রিংটা পরাই ফেলুন। ডাক্তার সাহেব, রিং পরাতে তো অনেক টাকার দরকার, আমাদের কাছে আপাতত অত টাকা তো নেই। আপনি এক কাজ করেন, এমন একটা ওষুধ লিখে দেন যেটা খাইলে অন্তত আমি কিছুদিন ভালো থাকতে পারি। মেডিসিন দিয়ে যদি আপনার রোগ ভালো হইতো তাহলে তো রিং পরাইতে বলতাম না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি ওনাদের পরিচিত। ও আচ্ছা। অপারেশন করতে কত টাকা লাগবে? আপনি জেনে কি করবেন? এই ধরেন প্রায় 2.5 লক্ষ টাকার মতো লাগবে। আপনি অপারেশনের জন্য যা যা লাগে অ্যারেঞ্জ করুন, আমি অ্যাকাউন্টসে টাকা জমা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের ফ্যামিলির মধ্যে নাক গলাচ্ছেন কেন? আপনি যে এখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। দেখুন, আপনাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে কোনোদিনই সম্ভব নয়। তুমি আমার উপর এখনো রাগ করে আছো? বিশ্বাস করো, আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। আমি আমার অফিসের প্রত্যেকটা স্টাফকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, ওদের সব দাবি মানি। আপনি কি মানেন আর না মানেন সেটা তো আমার শুনে কোনো লাভ নেই। তুমি মানো আর না মানো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, যা আজ পর্যন্ত কারোর জন্য করিনি। কারোর সহানুভূতি আর দয়া দিয়ে আমি বাঁচতে চাই না। তুমি সহানুভূতি মনে করছো, এটা সহানুভূতি না। আচ্ছা বাদ দাও, তুমি সব কিছু হিসাব করে রাখো, পরবর্তীতে আমাকে শোধ করে দিও। এখন আঙ্কেলের চিকিৎসাটা করতে দাও। আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করাবো। আপনি প্লিজ এখান থেকে চলে যান। বাবা চলো। তনিমা, মা তনিমা। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? পানি, আমাকে একটু পানিতে পানি খাবো মা। বাবা তোমার কি অনেক বেশি খারাপ লাগছে? বাবা 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 তুমি কথা বলছো না কেন বাবা? হ্যালো হ্যালো, আপনি এখন কোথায় আছেন? আমি তো বাইরে আছি। কেন? আমার বাবা হঠাৎ করে না চোখ বন্ধ করে ফেলেছে, কোনো কথাও বলছে না। আমি সেই কখন থেকে বাবাকে ডাকছি। আপনারা বলেছিলেন আপনি আমাকে উপকার করবেন, আপনি প্লিজ দয়া করে আমাকে কিছু টাকা হাওলাত দিন, আমি কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দেব। প্লিজ আপনি আমার বাবাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে।
আছে। বাবা, বাবা তুমি একটু ধৈর্য ধরো, তোমার কিচ্ছু হবে না বাবা। আঙ্কেল, আঙ্কেল আপনার কি হয়েছে? আমি অলরেডি অ্যাম্বুলেন্সে কল করে দিয়েছি, ওরা আসছে। আঙ্কেল আপনি ধৈর্য ধরেন, আপনার কিছু হবে না। বাবা তুমি কথা বলো বাবা। ওই ঘটনার পর বাবাকে আবার ফিরে পাবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। এই দুনিয়াতে তো বাবা ছাড়া আমার কেউই নেই, আমি এতিমই হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আঙ্কেল এখন সুস্থ আছে, এটাই অনেক। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আরে পাগল, ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে নেই। আপনার অবস্থান আর আমার অবস্থান সম্পূর্ণ আলাদা। দেখুন, এমন কিন্তু নয় যে আমি আপনার কথা একবারও ভাবিনি, আমি আপনার কথা অনেক ভেবেছি। আপনার অবস্থানের কথা চিন্তা করে আমি একটু দূরে সরে রয়েছি। দেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে যেইভাবে চাও আমি সেইভাবে করে নিজেকে গুছিয়ে নেব। তুমি যদি চাও তাহলে আমার বাবার সাথে আমি কথা বলবো। আপনার বাবা মেনে নেবে? মেনে নিবে না কেন? আমি বাবার একমাত্র ছেলে, আমার কথা তো অবশ্যই রাখবে। আর আমি আর নীলা যদি বাবার কাছে রিকোয়েস্ট করি তাহলে বাবা আমাদের রাবদার ফেলবে না। ঠিক আছে, তাহলে আঙ্কেলের সাথে কথা বলুন। তুমি সত্যি বলছো? কি যে করি, আসলে একটু ডান্স করি প্লিজ। কি করছেন? রেস্টুরেন্টের মধ্যে আসছে, কেউ দেখে ফেললে? আর জানুক না আমি যে তোমাকে ভালোবাসি, জানুক সবাই, সমস্যা কি? বসুন। ঠিক আছে, এবার কফিটা খান। হ্যাঁ শিওর। অসম্ভব, এ বিয়ে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। কেন বাবা? আমি তোকে পছন্দ করি, ভালোবাসি। পছন্দ করলে তো হবে না, পারিবারিক অবস্থা তো দেখতে হবে। আমাদের সোসাইটি, আমাদের কালচার, এসবের মধ্যে ওই মেয়ে যায়, মানুষ কি বলবে? বাবা, মানুষ কি বললো না বললো সেটা দেখে আমার কোনো লাভ নেই। আমি যাকে ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, যার সাথে আমি সারা জীবন কাটাবো, সেটাই তো আমি দেখবো, তাই না? এখানে কে কি বললো না বললো সেটা দেখে আমার কোনো লাভ নেই। অবশ্যই যায় আসে, কারণ এই সমাজে মানুষ ছাড়া তুমি চলতে পারবে না। বাবা, একটু বোঝার চেষ্টা করো, ওই মেয়েটা আমাদের সোসাইটির সঙ্গে যায় না। আমি ইতিমধ্যেই তোমার বিয়ে ঠিক করে রেখেছি তকদির গ্রুপের একমাত্র মেয়ের সঙ্গে, সো ওটা সম্ভব নয়। বাবা দেখো, আমাদের তো সব কিছুই আছে, তর্ণিমা আসলে সমস্যাটা কি? ওই ছোট লোক মেয়েটার সঙ্গে চলতে চলতে তোমার মনটাও ছোট হয়ে গেছে। তোমরা দুজন কেন বুঝতে পারছো না যে আমাদের সোসাইটিতে একটা অবস্থান আছে? আমি আমি তোমার বিয়েটা তকদির গ্রুপের একমাত্র মেয়ের সঙ্গে ঠিক করেছি, ওই সোসাইটির সঙ্গে আমাদের সোসাইটি যায়। এটাই আমার শেষ সিদ্ধান্ত। দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল। এখন কি হবে? তুই একটা কাজ কর, তুই পালিয়ে বিয়ে কর, তারপর বাবা না মেনে যাবে। তুই পালিয়ে বিয়ে করবো মানে? অবশ্যই পালিয়ে বিয়ে করবি। আমার বান্ধবীকে এত কষ্ট করে রাজি করেছি, এখন বাবার জন্য ভুলে যাবি নাকি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি যে এখন আমি এক মুহূর্ত ওকে ছাড়া কল্পনা করতে পারছি না। আমি ওকে পালিয়ে বিয়ে করবো। তুই একটা কাজ কর, তুই আমাকে কল দে, কল দিয়ে সব কিছু বুঝিয়ে বল। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। হ্যালো সুমন, হ্যাঁ তুই শাকিল আর সাগরকে নিয়ে কালকে সকালে কাজী অফিসে চলে আসিস। কি রে, কাজী অফিসে আসবো মানে? তন্নিমাকে বিয়ে করবি নাকি? হ্যাঁ করে ফেলবো, টাইম কিন্তু সকাল 10টায়, একদমই মিস করবি না। চিন্তা করিস না, টাইম মতো চলে আসবো। ভাইয়া তুই কোনো চিন্তা করিস না, বাবাকে রাজি করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আর বাবা যেন কোনোভাবে জানতে না পারে যে তুই আমাদের সঙ্গে ছিলি, তাহলে কিন্তু তোর সাথে রাগারাগি করবো। ওইটা তুই আমার উপরে ছেড়ে দে। তোকে কিন্তু প্রতিদিন আমাদের বাসায় আসতে হবে। তোদের বাসায় যাওয়া মানে? শুধু একবার বাবাকে রাজি করাই, তারপরে তোকে আর ভাইয়াকে বাসায় নিয়ে আসবো, আঙ্কেলকেও নিয়ে আসবো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যা, আর বাসায় যা হবে আমাকে সব কিছু আপডেট জানাবি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে তোরা। আল্লাহ হাফেজ।
শূন্য বিকেল পূর্ণ তুমি, তোমার হাসিতে মুগ্ধ হব। খুব রোমান্টিক কথা হচ্ছে। কিছু ভেবেছো কোথায় যাব? হ্যাঁ ভেবেছি তো, তোমাদের বাসায় যাব। আর তুমি কি ভেবেছো, বাবা আমাদের মানবে না? কি জানি বাবা, আমি কি করে জানবো? এক সপ্তাহের মধ্যে বাবা আমাদের মেনে নিবে, আবার বাসায়ও ডাকবে। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি মিলিয়ে নিও। ঠিক আছে, এখন তাহলে তাড়াতাড়ি বাসায় চলো, আমরা নতুন একটা রেকর্ড করি। আমাদের দুজনের বাসার ঘর আমরা দুজনেই সাজাবো। আচ্ছা ঠিক আছে, চলো। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে। ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।